পার্লামেন্টারি ডেমোক্রেসিতে প্রধানমন্ত্রীর মেয়াদকে আপনি রেস্ট্রিক্ট করে দেয়া, এটার সাথে আমি একমত না। এটা পৃথিবীর আর কোনো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে নেই। ৩০ দফার মধ্যেও সেগুলো আছে। সেই বিষয়ে কতটা আশাবাদী, পদক্ষেপগুলো কেমন হচ্ছে? যে সংস্কার সব করে ফেলতে হবে, সংস্কার করে উপযুক্ত পরিবেশ আপনি পেয়ে তারপর নির্বাচনে যাবেন, কিন্তু আপনি চর্চা থেকে দূরে সরে গেলেন। ঐকমত্য কমিশনের যে 9টি বিষয় দ্বিতীয় দফায় এসছে, তার মধ্যে আজকেই ডক্টর আলী রিয়াজ, ঐকমত্য কমিশনের সহসভাপতি, তিনি বলেছেন যে এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে, অর্থাৎ জাতীয় সাংবিধানিক যে কাউন্সিল। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটি নিশ্চয়ই পক্ষে অনেকগুলো ইতিবাচক না দেখবার তো কোনো সুযোগ নেই। সবচেয়ে বড় ঘটনা যেটি আজকে ঘটেছে সেটি হচ্ছে যে 10 বছর মেয়াদের প্রধানমন্ত্রিত্ব। তাহলে এই জায়গাটাতে আমি ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, সেটি হচ্ছে যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে প্রধানমন্ত্রীর মেয়াদকে আপনি রেস্ট্রিক্ট করে দেয়া, এটার সাথে আমি একমত না। এটা পৃথিবীর আর কোনো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে নেই। কিন্তু তাই বলে যে আমাদের এখানে হতে পারবে না তা কিন্তু না, কিন্তু হয়েছে। এটাতে জনাব তারেক রহমান বিএনপি যে ছাড়টা দিয়েছেন, একটা বড় ছাড়, অর্থাৎ বাংলাদেশের রাজনীতিটা গণতন্ত্রে ফিরে যাওয়া, বাংলাদেশকে আইনের শাসনে নিয়ে যাওয়া, আমরা যে পরিবেশটা দেশে আশা করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সেই জায়গাটাতে যে বড় ছাড় দিয়ে ছোট ছাড় দিয়ে আমাদেরকে ঐকমত্যে আসতে হবে, সেটা আজকে কিন্তু বিএনপির মাধ্যমে প্রমাণিত হয়েছে। ছাড়ের কথা কেন বলছেন মিস্টার আবুল সায়েম, একটু যদি পরিষ্কার করেন। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমি নিজেই তো এটা সমর্থন করি না যে আপনি দুটো টার্ম নির্দিষ্ট করে দেবেন। এটার দুটো টার্ম নির্দিষ্ট করে দিলে এটার নেতিবাচক অনেক দিকও আছে, বিশেষ করে যেখানটাতে পার্লামেন্টারি ডেমোক্রেসি ওয়ার্কেবল, খুব ভালো কাজ করে, সেখানে একাধিক দ্বিতীয় তৃতীয়বারের প্রধানমন্ত্রিত্ব দেশের জন্যই অনেক ক্ষেত্রে ভালো ফলাফল বয়ে আনে। কিন্তু এতৎসত্ত্বেও আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে রাজনৈতিক স্বার্থের দিক থেকে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি, যেটা আমরা ফুয়াদের কথা থেকেও বুঝে নিয়েছি, এবং সেই বিএনপির নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। তাহলে তো এটা স্বাভাবিকভাবে প্রত্যাশিত ছিল যে যেভাবে রাজনীতিটা যাচ্ছে, যে ইতিবাচক রাজনীতিটা প্রতিষ্ঠিত হচ্ছে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের মাধ্যমে, সেখানটাতে তার প্রধানমন্ত্রী থাকা 2, 3, 4 টার্ম এটা কিন্তু বড় কোনো বিষয় হতো না। কিন্তু সেই জায়গাটাতে, যদিও জুলাই অভ্যুত্থানের স্পিরিট সেই কথা বলে না, এরকম একটা জগদ্দল পাথর ছিল দেখেই তো আসলে মানুষ অভ্যুত্থানে। দেখুন, ডেমোক্রেসিকে আমাদের দেশে নষ্ট করা হয়েছে, তার মানে এই না যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে একাধিক দ্বিতীয়বার বা তৃতীয়বার প্রধানমন্ত্রী থাকলেই সমস্যাটা তৈরি হবে, তা কিন্তু না। এটা কিন্তু একবারের জন্যও যদি কেউ থাকে তাহলেও কিন্তু ওই ধরনের একটা রেজিম এস্টাবলিশড হতে পারে। আমি শুধু বলছি যে বর্তমান পথ পরিক্রমায় সামনের দিকটাতে আমরা যেভাবে স্বচ্ছভাবে দেখছিলাম, তাতে জনাব তারেক রহমানের জন্য 3 বার প্রধানমন্ত্রী হওয়াটা, এটা কিন্তু খুব বেশি আমরা খুব স্বপ্ন বা কাল্পনিক বিষয়টা কিন্তু তা না। সেই জায়গা থেকে আপনি ছাড়ের কথা বলছেন। সেই জায়গা আমরা একটু ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে আমি এই জায়গাটা একটু শেষ করে দিই। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে এনসিসির কথা বললেন, কনস্টিটিউশনাল যে কাউন্সিলের বিষয়টা, এই পুরো বিষয়টার সাথে আমাদের কিছুটা দ্বিমত আছে। কিন্তু এখন কনস্টিটিউশনাল কাউন্সিলটা বাদ দিয়ে যেটা সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ যে ব্যাপারটা সেভাবে এসছে, এবং এখানে যারা থাকবে এটাকে মোটামুটিভাবে আলাপ আলোচনার মাধ্যমে চূড়ান্ত একটা জায়গায় নেওয়া আমাদের পক্ষে সম্ভব। অর্থাৎ গোটা বিষয়টা কোথায় যাচ্ছে? গোটা বিষয়টা হচ্ছে যে আমরা যেটা ঐকমত্যের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছি, আমরা যে রংধনুটা সৃষ্টি করার জন্য 31 দফাতে বলেছি, সেই রংধনুটা কিন্তু ধীরে ধীরে ফুটে উঠছে। আমরা যে আসলে গণতন্ত্র উত্তরণের যে পথের যাত্রা করছি, সেই জন্য দলীয় যে গণতন্ত্রের চর্চার কথা বললেন, ফান্ডিংয়ের কথা বললেন, জবাবদিহিতার কথা বললেন, এইগুলো বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিশ্চয়ই সেটি চায়, 31 দফার মধ্যেও সেগুলো আছে। সেই বিষয়ে কতটা আশাবাদী, পদক্ষেপগুলো কেমন হচ্ছে? প্রথমত যে কথাটি বলি সেটি হচ্ছে যে গণতান্ত্রিক মূল্যবোধ এটা কিন্তু কোনো প্রেম প্রীতির বিষয় না, এটা চর্চা করবার বিষয়। একদমই তাই। আপনি 1971 সাল থেকে আজ 54 বছর আমরা চর্চাটা সবাই করেছি কিনা, কেবলমাত্র রাজনৈতিক দলগুলোই শুধু দায়বদ্ধ, রাজনৈতিক দলগুলোই দোষী, এই কথাটা বললে আমাদের যে দায়টা আছে জনগণ হিসেবে এবং জনগণের সচেতন অংশ হিসেবে, সেটা কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি। সংস্কৃতিটা তৈরি, সেই সমাজটাকে আমরা তৈরি করেছি আসলে, রাজনৈতিক সচেতন তৈরি করবার দায়টা কার সেটা নিয়ে কিন্তু বিতর্ক হতে পারে, এবং সেই বিতর্কে আমরা সবাই যে একমত হয়ে যাবে তা কিন্তু না। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যারাই রাষ্ট্রের স্টেক হোল্ডার, সেটা শুধু রাজনৈতিক দল নয়, জনগণ, বিভিন্ন পেশার মানুষ, শিক্ষক থেকে শুরু করে
আপনার বিজ্ঞানী থেকে সকলেই আমরা। একদমই তাই। প্রশ্নটা হচ্ছে যে সংস্কৃতিটা ভেতরে আমরা চর্চা করতে শুরু করেছি কিনা। যখন একজন খারাপ ব্যক্তি নির্বাচনে প্রার্থী হিসেবে আসছে, আমি কিন্তু ঠিকই গিয়ে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই কথাটা কিন্তু বলছি। আমি কিন্তু জানি সে খারাপ, আমি জানি সে নষ্ট, সে এই দেশকে কোনো কিছু দেবে না, লুটপাট করবে, এদেশের মানুষকে শোষণ করবে। কিন্তু আমরা কি সেটাতে পার্টিসিপেট করিনি? আমরা করেছি। তার মানেটা কি হচ্ছে যে এই যে সংস্কৃতিটা, রাজনীতির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটি যে জায়গায় আমরা যেতে চাচ্ছি, সেই জায়গায় যাবার জন্য যে চর্চাটা দরকার আমরা সেটা কেউ করিনি। পাশাপাশি হচ্ছে গণতন্ত্রে ফিরে গেলে, সঠিক গণতন্ত্র চর্চা হলে, আইনের শাসন থাকলে অনেক মানুষ যারা কালপিট মানসিকতার, অনেক গোষ্ঠী যারা নষ্ট মানসিকতা, তারা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং তারাও সেটা বাদ সেধেছে। এবং সেই সংখ্যাটাও একদম নিতান্ত কম নয়। আপনি ফেলে দিতে পারবেন না। গত রেজিমে শেখ হাসিনাকে যে দানব বানিয়েছে, দানবী বানিয়েছে, সেটা কি সে একাই তার মেন্টালিটি থেকে হয়ে গিয়েছিল? সাংবাদিকরা কি তাকে, যে সংবাদ সম্মেলনগুলো হতো সেখানে এমন একটা অবস্থানে নিয়ে যায়নি যে সেই হচ্ছে সম্রাজ্ঞী, আর কারো কোনো মূল্য নেই, যা কিছু করবে যে সে যা বলবে সেটাই হবে আইন? এই পরিস্থিতিটা কি সাংবাদিকরা এবং করেনি? বাকি সবাই আসলে এক ধরনের প্রশংসা বাক্যের মধ্যেই তো, মানে Absolutely. বাইরে তাকে যে সুপরামর্শ দেওয়া সেই বিষয়টা আপনি তো দেখি। একটা সংবাদ সম্মেলন দেখান যেখানে শেখ হাসিনাকে কনস্ট্রাকটিভ কোন প্রশ্ন করা হয়েছে, তার স্তুতি পাঠ করা হয়েছে, স্তুতি পাঠ করবার জন্যে তারপরে যা বলার দরকার হয়েছে, এমনও বলেছে যে আপনি তো জাতীয় নেত্রী থেকে বিশ্ব নেত্রী হয়ে যাচ্ছেন। এখন যে কথা এটি বলেছে যে ব্যক্তি, আপনি কি তাকে ফেলে দেবেন সমাজ থেকে? সমাজের ভেতরেই সে কিন্তু বাস করে। তাহলে আজকে যে গণতান্ত্রিক মূল্যবোধটা আমি বললাম যেটা চর্চা করবার বিষয়, এখন গণতান্ত্রিক বিষয়টাকে ভালোবেসে আপনি হৃদয়ের ভেতরে রেখে দিলেন প্রকোষ্ঠে, তাহলে হবে না। ছোট ছোট করে এই চর্চাগুলো করতে হবে। পৃথিবীতে যে সকল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, আজকে আমরা প্রাতিষ্ঠানিক গণতন্ত্রটা দেখি যুক্তরাজ্যে, সেটা শুরু হয়েছে ম্যাগনা কার্টা দিয়ে। আপনি যদি যুক্তরাষ্ট্রে যান, সেখানে গৃহযুদ্ধ হয়েছে, সেখানেও ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এসে আমাদেরকে বলে দিল যে মানুষের অধিকারের এই এই জায়গাগুলো আছে যেটা এভরিওয়ান হ্যাজ টু রেসপেক্ট। আপনি 1948 সালে এসে জাতিসংঘ তার চার্টার দিচ্ছে, আপনি হিউম্যান রাইটসের ডেক্লারেশন পাচ্ছেন কিন্তু 20-এর দশকে এসে। অনেক অনেক বছর চর্চা করতে করতে, সমস্যাগুলোকে মোকাবিলা করতে করতে আমরা সে জায়গায় গিয়েছি। সুতরাং আমি বলতে চাচ্ছি যে আমরা যেই জায়গায় আজকে 2025-এ এসে উপনীত হয়েছি, আমি মনে করি যে আমাদের চর্চাটা যদি অব্যাহত থাকতো, চর্চাটা তাহলে যদি একটা জায়গায় অব্যাহত যদি আমরা থাকে, যেতে চর্চা, পারতাম। ছোট ছোট চর্চা। যেমন এই বিষয়ে একটা কথা বলতেই হয়, এই যে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি বিভিন্ন ধরনের আপনার ষড়যন্ত্র তত্ত্ব, ডক্টর ইউনূস এই করে ফেলবেন, ডক্টর ইউনূস নির্বাচন দিবেন না, 5 বছর এক্সট্যান্ড করে ফেলবেন। এই যে সন্দেহের জায়গাগুলো আপনার তৈরি করা হয়, আমি কিন্তু সন্দেহ বাতিগ্রস্ত মানুষ না, আমি সবসময় আশার আলো দেখি, ফুয়াদ যেমনটি করে বলেছি। যে এখন কথাটা হচ্ছে যে আমরা যদি আজকে শুধু বলি যে সংস্কার সব করে ফেলতে হবে, সংস্কার করে উপযুক্ত পরিবেশ আপনি পেয়ে তারপর নির্বাচনে যাবেন, কিন্তু আপনি চর্চা থেকে দূরে সরে গেলেন। যেখানটাতে অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার প্রলঙ্ঘিত হয়েছে, সেখানেই কিন্তু গণতন্ত্র ব্যাহত হয়েছে।